বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভালো আছো তো সবাই? নিশ্চয়ই আমরা সবাই খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। চলো আজকে তাহলে আমরা কি পড়ব? গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে আমরা পড়ব আজকে চতুর্দশ অধ্যায়, অর্থাৎ আমরা গত সপ্তাহে পড়েছিলাম দ্বাদশ অধ্যায়। যে অধ্যায়ে আমরা সকালে পরীক্ষা দিয়েছি। সবাই নিশ্চয়ই ভালোই দিয়েছো পরীক্ষা। যাই হোক, সবাই অ্যাটেন্ড করেছো তো? তোমরা তো সবাই জানো, যেহেতু আমরা তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার উপরে আমরা তোমাদের কিন্তু একটা রেজাল্ট শিট তৈরি করছি। কাজেই তোমরা যদি সবাই পরীক্ষা অ্যাটেন্ড করো এবং তোমাদের সেই নাম্বারের ভিত্তিতে আমরা তোমাদের সব ক্লাসে কিন্তু কত নাম্বার পেয়েছো প্রতিটা সাবজেক্টেরই পরীক্ষার ভিত্তিতে তোমাদের রেজাল্ট শিট তৈরি করা হবে। যদি কোনো কারণে আমরা কোনো পরীক্ষা না দিতে পারি তাহলে এই পরীক্ষাগুলোর উপরেই তোমাদের কিন্তু মার্কিং করা হবে। কাজেই সবাই পরীক্ষাগুলো দিবে ঠিক মনোযোগ দিয়ে, এবং আমাদের পরীক্ষাগুলো অনলাইনে যে পরীক্ষাগুলো হচ্ছে সবই কিন্তু পরীক্ষাগুলো খুবই মজার এবং খুবই অল্প পরিসরে, এবং সেই সাথে আমরা খুব সহজেই যাতে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো সেই ব্যবস্থা করছি এবং সেভাবেই তোমাদেরকে পরীক্ষাগুলো নিচ্ছি। কাজেই এই পরীক্ষাগুলোকে সবাই অ্যাটেন্ড করবে, কেউ বাদ যাবে না, না হলে কিন্তু পরবর্তীতে তোমরাই বিপদে পড়বে। যাই হোক বন্ধুরা, চলো আমরা তাহলে আজকে মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আজকের যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা হচ্ছে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার শেষ অধ্যায়, অর্থাৎ চতুর্দশ অধ্যায়। এই অধ্যায়ে আমরা আজকে পড়ব পোশাকের পারিপাট্য ও ব্যক্তিত্ব। নিশ্চয়ই তোমরা বই খাতা কলম নিয়েই বসেছ, এবং চলো আসো আমরা বইটা খুলি। বইয়ের তোমরা 126 পৃষ্ঠা বের করো। 126 পৃষ্ঠায় আমরা দেখি কি আছে। তাহলে দেখো বন্ধুরা, পোশাকের পারিপাট্য এবং ব্যক্তিত্ব দেখছো? নিশ্চয়ই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। তাহলে প্রথমে আসো পোশাকের পারিপাট্য ও ব্যক্তিত্ব। পোশাক আমরা সবাই চিনি, না তাই না? তোমরা প্রতিদিন কোনো না কোনো একটা পোশাক পরে আছো। আমরা সবাই প্রতিদিনই আমাদের কোনো না কোনো বিভিন্ন রকমের পোশাক, বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের কালার, এই সব পোশাকগুলো আমরা পরে থাকি। এবং এই পোশাকের পারিপাট্য যেটা, এটা কতটা আমার পরিপাটি অবস্থায় আছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সাথে দেখবে যে আমরা অনেক কাপড়গুলো খুব ইস্ত্রি করে পরি, কোনোটা মার দিয়ে পরি, এবং কোনোটা দেখবে যে আমরা ইস্ত্রি ছাড়াও পরতে পারি খুব ইজিলি, এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমার পরতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাকে যেন মানায়। আর ব্যক্তিত্ব, এই পোশাকের পারিপাট্যের সাথে এই ব্যক্তিত্বটা রিলেটেড। কাজে আজও আমরা যদি এরকম ভেঙে ভেঙে পড়ি, যে পার্ট 1-এ আছে ব্যক্তিত্ব, দেখো প্রথমেই লেখা আছে ব্যক্তিত্ব। এখন আসো ব্যক্তিত্বটা কাকে বলে, তাই তো? আমরা ব্যক্তিত্বটা কাকে বলে যদি পড়ি, তাহলে আমরা প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো গুণ আছে। দেখবে যে তোমরা ক্লাসে যে সবাই একসাথে বসো, সবাইকে একই রকম তা কিন্তু না, আমরা এক একজন এক এক রকমের, এবং এই এক একজন এক এক রকমেরই তার যার গুণের বৈশিষ্ট্যের কারণে আমরা এক একজন এক এক রকমের হয়ে থাকি। ফলে আমাদের একজন থেকে আরেকজনকে আলাদা করা যায়। এই জন্যই প্রথম যে ব্যক্তিত্বটা কি হচ্ছে, ব্যক্তি বিশেষের এই যে নিজস্ব বৈশিষ্ট্যগুলো সমষ্টি হচ্ছে ব্যক্তিত্ব। এই লাইনটা দাগিয়ে রাখো। এই যে দেখো এখানে লেখাই আছে, ব্যক্তি বিশেষের এই নিজস্ব বৈশিষ্ট্যের সমষ্টি হলো ব্যক্তিত্ব। অর্থাৎ ব্যক্তিত্বটা কি, এই এক লাইনে জ্ঞানমূলক হচ্ছে এই ব্যক্তিত্ব। এই লাইনটা দাগাও এবং সাথে প্রশ্নটাও লিখে রাখো। আমাদের শরীরের গঠন, চলাফেরা, তারপর কণ্ঠস্বর, মেজাজ এবং আবেগের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ পায়। এখন প্রশ্ন আরেকটা লিখো পাশ দিয়ে, ব্যক্তিত্বের প্রকাশ পায় কিভাবে? ব্যক্তিত্বের প্রকাশ পায় কিভাবে? পাশে লিখো প্রশ্নটা, ব্যক্তিত্বের প্রকাশ ঘটে কিভাবে? দেখো আমাদের শরীরে, যেমন কি আমাদের শরীরের
বা ব্যক্তির শারীরিক গঠন, চালচলন, কণ্ঠস্বর, মেজাজ ও আবেগের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ পায়। অর্থাৎ এই লাইনটাই হচ্ছে সেই অ্যান্সার। উত্তম ব্যক্তিত্বের প্রভাবে একজন মানুষ অন্য মানুষের খুব কাছে আসতে পারে বা আকর্ষণ করে। আমরা কখন একজন আরেকজনকে খুব পছন্দ করতে থাকি বা তাকে খুব দেখতে ইচ্ছে করে বা তাকে দেখলে আমার খুব ভালো লাগে, এই যে আমাকে আকৃষ্ট করছে, এটা নিশ্চয়ই তার একটা ভালো গুণের কারণে আকৃষ্ট করছে। ঠিক তেমনি এটাই হচ্ছে এই ভালো মানে ব্যক্তির উত্তম ব্যক্তিত্ব, অর্থাৎ আরেকজনকে আকর্ষণ করবে। আর দুর্বল ব্যক্তিত্ব কি, তাকে কেউ পছন্দ করবে না, অর্থাৎ তাকে দূরে সরিয়ে দেবে। দেখবে যে যারা দুর্বল প্রকৃতির, দুর্বল ব্যক্তিত্বের মানুষ খুব একটা মানুষকে আকর্ষণ করে না, একটু চুপিচাপি থাকে, কারো সামনে যেতে চায় না, একটু লুকিয়ে লুকিয়ে থাকে, এই ধরনের ব্যক্তিগুলো দেখবা আরেকজন মানুষের কাছ থেকে একটু দূরে সরে যায়, বেশ দূরত্ব তৈরি হয়। কাজেই আমরা যে উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির যেমন হাঁটা চলা, কথা বলার ভঙ্গি এবং তার যে দেহের সৌন্দর্য, আত্মবিশ্বাস, হ্যাঁ, এবং কাজের প্রতি আগ্রহ, এগুলো আমরা একজন উত্তম ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই। পৃথিবীর প্রত্যেকের মধ্যে আমরা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছি। তোমরা সব এই যে ক্লাসে তোমরা যে এতগুলো স্টুডেন্ট, প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট থাকো, এই 20 থেকে 25 জন স্টুডেন্ট কি তোমরা একই রকম? তা কিন্তু না। যেমন তোমরা একজন আরেকজন যে পাশাপাশি বসেছো, তা দেখবো যে দুজন দুই রকমের, দেখতে এক রকমের, কথা বলার ধরন এক রকমের, হাঁটা এক রকমের, ড্রেস আপ, গেট আপ, প্রত্যেকটা জিনিস আমরা দেখবা যে দুজন দুই রকমের, এবং দেখা যায় যে মেধাটাও তাদের ভিন্ন হয়ে থাকে। কাজে এগুলো নিয়েই আমরা জন্মগ্রহণ করি। তবে বড় হওয়ার সাথে সাথে আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠি এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে কী করি, সুস্থ এবং আকর্ষণীয় ব্যক্তি গড়ে তুলতে পারি। অর্থাৎ আমরা আমরা যত বড় হতে থাকি, আমরা যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারি। যে যত সুন্দরভাবে, সুস্থভাবে, আকর্ষণীয়ভাবে সে হতে পারে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে, তার মধ্যেই ভালো ব্যক্তিত্ব বা আত্মনির্ভরশীলতা গড়ে ওঠে। উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সুস্থ দেহ, সুস্থ মন, সুন্দর মন নিয়ে জীবনের যে কোনো অবস্থা মোকাবেলা করতে পারে, তাই না? উত্তম ব্যক্তি সম্পন্ন, এই লাইনটাও দাগিয়ে রাখো। উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সুস্থ দেহ, সুন্দর মন নিয়ে জীবনের যে কোনো অবস্থা মোকাবেলা করতে পারে। আর যারা রুগ্ন, দেখবা একটু দুর্বল, তারা কিন্তু তাদের ব্যক্তিত্ব বিকাশ তো বাধা পায়, সেই সাথে তার ভালো লাগে না, তার স্বাস্থ্য ভালো থাকে না, প্রতিটি কাজের প্রতি তার ক্লান্তি, চাপ ফুটে ওঠে এবং তার অনাগ্রহ তৈরি হয়। ফলে আমরা বুঝতে পারছি যে শরীর এবং মনের পূর্ণ বিকাশের মাধ্যমে আকর্ষণীয় ব্যক্তিত্ব গঠন করা যায়। কিভাবে গঠন করা যায়, এই লাস্টের লাইনটাও তোমরা দাগিয়ে রাখো। কিভাবে গঠন করা যায়, আমরা অনেক সময় দেখবে যে অনেক সময় আমরা বুঝতে পারি যে শরীর ও মনের পূর্ণ বিকাশের মাধ্যমে শরীরটাও ভালো, তার মনটাও খুব ফুরফুরে, ফলে তার ব্যক্তিত্বটাও দেখবে যে মানুষকে খুব আকৃষ্ট করছে। তাই ব্যক্তিত্বের বিকাশ ঘটার জন্য শরীর এবং মনের পূর্ণ বিকাশ দরকার। ঠিক আছে, পরের পেজটা উল্টাও, 128 নম্বর পেজ। 128 নম্বর পেজে আছে সেটা হচ্ছে আমরা কিভাবে এই আকর্ষণীয় এবং সুন্দর ব্যক্তিত্ব গড়ে তুলতে পারি। হ্যাঁ, আমরা কিভাবে আকর্ষণীয় এবং সুন্দর ব্যক্তিত্ব গড়ে তুলতে পারি, একটু দেখো, একটু খেয়াল করে দেখো যে আমরা আকর্ষণীয় ব্যক্তিত্ব সমাজে ব্যক্তিত্বের মূল্যটা অনেক বেশি। আমরা জীবনের মান, সম্মান, সামাজিক মর্যাদা প্রভৃতি আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে অর্জন করতে পারি, তাই না? জীবনে আমি যদি খুব বড় হতে চাই, কারোর প্রতি খুব আমাকে সবাই সম্মান করবে, আমাকে খুব সমাজে একটা ভালো মর্যাদা দিবে এবং আমার জীবনের মানটাও বেশ উন্নত হবে, এরকম যেটা হয়, তখন দেখা যায় যে আমার এই ব্যক্তিত্বের মাধ্যমে আমি এটা অর্জন করতে পারি। কাজে সফলতার পাশাপাশি সবার গ্রহণযোগ্যতা অর্জনের জন্য অবশ্যই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। যেমন একটা গ্যাদারিংয়ে বা অনেক বেশি মানুষের ভিতরে তুমি 2-1 মানুষকে সহজে চিনতে পারবে, তাই না? 2-1 মানুষ একটু আলাদা, একটু নিজেকে দেখবো প্রেজেন্টেশন তার খুব ভালো, তাকে সবাই তার কাছে সব কিছু জানতে চাচ্ছে, তার কাছে মানুষ যাচ্ছে, তার কাছ থেকে ভাবছে যে সে অনেক বেশি জানে, বা তার কাছে তার ব্যক্তিত্বটা অন্য মানুষকে আকৃষ্ট করে।
ফলে দেখা যায় যে এই আকর্ষণীয় ব্যক্তিত্বেরই এই গুণাবলীগুলো অর্জন করতে পারে এবং মানুষের গ্রহণযোগ্যতাও বেশি পেয়ে থাকে। স্বাস্থ্যের যত্ন নিয়ে নিয়ম অনুযায়ী কাজ করে আত্মনির্ভরশীল হয়ে পরিবেশের উপযোগী পারিপাট্য বজায় রেখে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো ও সুস্থ ও আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলতে পারি। এই লাইনটা পুরোটা দাগিয়ে রাখো, কীভাবে আমরা সুস্থ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলতে পারি। এখান থেকে এই লাইনটা পুরোটা, অর্থাৎ আমার আমি যদি স্বাস্থ্যের যত্ন নিয়ে নিয়ম অনুযায়ী চলে, আত্মনির্ভরশীল হয়ে এবং পরিবেশের উপযোগী পারিপাট্য বজায় রাখি, বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারি, এর ফলে আমরা কি হচ্ছে সুস্থ ও আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলতে পারছি। তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার ব্যক্তিত্ব। এখন তাহলে পারিপাট্যটা কি? আমরা মানুষকে আকৃষ্ট করবে এবং আমার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে অন্য মানুষকে আমি সহজে আকৃষ্ট করতে পারবে, এইটাই হচ্ছে একজন মানুষের বৈশিষ্ট্য। অর্থাৎ কেউ দূরে সরে যাবে, কেউ কাছে আসবে। যার ব্যক্তিত্ব ভালো, উত্তম ব্যক্তিত্ব যে সে মানুষকে আকর্ষণ করে, আর খারাপ ব্যক্তি বা দুর্বল ব্যক্তিত্ব যেটা, সেটা মানুষ থেকে সে দূরে চলে যায়। এটা হলো আমাদের এখানের মূল কথা। এখন আসো আমরা এই পারিপাট্যটা আমরা কি আসলে পারিপাট্যটা কি, অর্থাৎ তুমি নিজেকেই চিন্তা করো। পারিপাট্যটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বোঝায়। হ্যাঁ, একটা পারিপাট্যটা কি, এই যে দেখো, পারিপাট্য বলতে পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বোঝায়। এই লাইনটা দাগিয়ে রাখো। পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায়, অর্থাৎ আমাদের দেহ সময়োপযোগী রুচিশীল পোশাক, মার্জিত চলাফেরার মাধ্যমে উত্তম ব্যক্তিত্ব প্রকাশ হয়। অর্থাৎ তার মানে তুমি যতই খুব রুচিশীল কাপড় পরো, খুবই মার্জিত চলাফেরা করো, কিন্তু তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তোমার দেহ, তাহলে তুমি কাউকে আকৃষ্ট করতে পারবে না। তুমি যদি পাশাপাশি তুমি যদি চিন্তা করো তোমার খুব নোংরা একটা, খুব অগোছালো অপরিষ্কার একজন ক্লাস ফ্রেন্ডের পাশে কি তুমি বসতে চাইবে? দেখবে যে ওর কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ। এই কারণেই দেখা যায় যে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা আমার নখ হতে পারে, ড্রেস হতে পারে, চুল, হাত, মুখ, শরীর সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কারণ এটাই হলো আমার ব্যক্তিত্ব প্রকাশ ঘটে। আমার এই জিনিসগুলো আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। কাজেই এই দেখো এখানে এলোমেলো চুল, পরিষ্কার পরিচ্ছন্নতা, অপরিষ্কার দাঁত, নখ, হাত পাইতে যে কোনো অবস্থাতে বিরক্তি সৃষ্টি করে, তুমি তার কাছে যেতে চাইবে না। কাজেই তুমি গোসল করে হাত নখ যদি পরিষ্কার থাকো, তার কাছে তোমরা সবাই যেতে চাইবে, তার কাছে বসতে চাইবে। কাজেই আমরা অর্থাৎ পরিপাট্যটা বুঝি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এই পারিপাট্য রক্ষা উপযুক্ত পোশাকের ভূমিকাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি এরকম মনে করো যে তুমি স্কুল ড্রেসটা পরে আসছো, তোমার সালোয়ারটা কুঁচকে আছে, অপরিষ্কার, আমরা সাধারণত গরমের দিন হলো প্রতিদিন গিয়ে হয়তো স্কুল ড্রেসটা ধুয়ে দিতে পারি, কিন্তু আমরা অনেক সময় দেখে যে একদিন না ধুলে পরের দিন ধুয়ে দিই এবং আমরা সেটা শুকিয়ে পরের দিন ইস্ত্রি করি, স্কুলে আসি। কিন্তু দেখা যায় যে আসতেছে না, একই নোংরা ড্রেসটা প্রতিদিন সে পরে আসতেছে, দেখবে কেউ তার পাশে বসতেছে না। এটাই হচ্ছে অপরিষ্কার মানুষকে কতটা মানে অগ্রহণযোগ্য সে ব্যক্তি হয়ে যায়। কাজে দেশীয় কৃষ্টির সাথে মিল রেখে আমরা ঋতু অনুযায়ী পোশাক নির্বাচন করব, যেমন সেই সাথে আমাদের এই পোশাকগুলো আমাদের কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমরা ধুয়ে রাখবো, ইস্ত্রি করব, এবং আমরা দেহের আকৃতির সাথে মিল রেখে, যেমন চুল বাঁধবো, প্রসাধন সামগ্রী খুব বেশি ব্যবহার না করে আমাকে মানায় এরকম আমি হালকা পাতলা প্রসাধনী ইউজ করতে পারি। সেই সাথে ত্বকের ক্ষতি যেন না হয় এইসব প্রসাধনী। অর্থাৎ সবসময় ত্বকের রং, দেহের আকৃতি, উচ্চতা, ব্যক্তিত্ব, রুচি, পরিবেশের সাথে খাপ খেয়ে পোশাক পরিধান করব। এতে করে মনে আত্মবিশ্বাস জন্মাবে, মন প্রফুল্ল থাকবে এবং কাজের উৎসাহ বাড়বে, এবং এর ফলে একজন মানুষ ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ঠিক আছে,
তার মানে এইটা হচ্ছে তোমার এই পর্যন্ত হচ্ছে আমরা কিভাবে একজন ব্যক্তির, তো এই লাইনগুলো দাগিয়ে রাখো। অর্থাৎ সবসময় ত্বকের যত্ন, দেহের আকৃতি, এই লাইনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে আমরা পারিপাট্যর মাধ্যমে আমরা কিভাবে পারিপাট্য থাকা যায় আর কি। পোশাকের পারিপাট্য বলতে কী বুঝো, বা আমরা কিভাবে নিজেকে পরিপাটি করে রেখে আমরা নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবো, এই ধরনের প্রশ্ন আসলে আমরা এখান থেকেই লিখতে পারবো। ঠিক আছে, এখন আসো পার্ট 2। আমরা এতক্ষণ ব্যক্তিত্ব বললাম এবং একজন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার কাপড় পরবে, মানুষকে আকৃষ্ট করবে, কাজে উৎসাহী হবে, ইত্যাদি অনেক বৈশিষ্ট্য আমরা একজন ব্যক্তির পড়তে জানলাম। এখন আসো তাহলে তোমাদের এই বইয়ে পোশাকের ক্ষেত্রে কেন ব্যক্তিত্বটা বোঝাতে চেয়েছে, কেন এখানে তোমাদের পোশাকের সাথে এটা রিলেটেড করেছে? কেননা ব্যক্তির সাথে পোশাক একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ একজন ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশই ঘটে এই পোশাকের মাধ্যমে। মেইন যে জিনিস দেখবে যে কোনো একটা নর্মাল কোনো একটা একই রকম কাপড় পরেছে দুইজন, দেখা যাবে যে একজনের দিকে সবাই খুব আকৃষ্ট হচ্ছে, একজনের কাছে তাকে খুব মানিয়েছে, আরেকজন একই ড্রেস পরেছে তাকে মানাচ্ছে না, হ্যাঁ, তাকে তার ব্যক্তিত্বটা প্রকাশ পাচ্ছে না। এটাই হলো কথা। অর্থাৎ আমাদের পোশাকটা সবার জন্য যেমন একরকম না, আবার এই সব ব্যক্তিত্বের পোশাকের সাথে আবার সব ব্যক্তিদের ব্যক্তিত্বও ফুটে ওঠে না এই পোশাকের মাধ্যমে। কাজে পোশাকের সাথে ব্যক্তির একটা পরিপূরক সম্পর্কটা এরকম পরিপূরক, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ ঘটবে পোশাকের মাধ্যমে, আবার একটা ব্যক্তিত্বের সাথে পোশাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পোশাক ও ব্যক্তিত্ব এই দুইটি একে অন্যের পরিপূরক। অর্থাৎ আমি যেমন পোশাক খারাপ পড়লে ব্যক্তিত্ব প্রকাশ পাবে না, আবার ব্যক্তিত্বের অনুযায়ী পোশাক না পরলে তার ব্যক্তিত্বটা ফুটে উঠবে না, বা পোশাকটাও তার খুব একটা মানাবে না। দেখো এই লাইনটা একটু দাগিয়ে রাখো। যেমন এই যে দেখো, পোশাক ও ব্যক্তিত্ব এই দুইটা একে অন্যের পরিপূরক। হ্যাঁ, সুন্দর পোশাক রুচিশীল মনের পরিচয় দেয়, ব্যক্তিত্বের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এই লাইনটাও তোমরা দাগিয়ে রাখো। একটা সুন্দর পোশাক রুচিশীল মানুষের পরিচয় দেয় এবং ব্যক্তির আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়, কারণ ব্যক্তিত্বের সাথে পোশাকের একটি সুনিবিড় সম্পর্ক রয়েছে। কাজেই তবে এক্ষেত্রে দেখা যায় যে আমরা যে পোশাকের সাথে কেন ব্যক্তিত্বের একটা রিলেশন আছে, কারণ আমরা সব পোশাক যেমন সবাইকে মানায় না, আবার সব পোশাকের ডিজাইনও সবাইকে মানায় না, সব রঙের কাপড়ও সবাইকে মানায় না। প্রতিটা মানুষের জন্য কিন্তু কাপড়, রং, রেখা, যে তোমরা 6-এ পড়েছো, আমরা কি পড়েছি, রং, রেখা, আকার, জমিন, এই জিনিসগুলো সবার সাথে যেমন সব কিছু যায় না। কাজে সবার সাথে আলাদা আলাদা এই জিনিসগুলো নির্ভর করে। বিশেষ করে তোমার নিজের গায়ের রং, উচ্চতা, ওজন, দেহের গঠন, বয়স ও মুখের আকৃতি ইত্যাদি দিয়ে লক্ষ্য রেখে আমরা পোশাক নির্বাচন করে থাকি। অর্থাৎ আমরা পোশাক নির্বাচন ও পরিধান করে থাকি কিসের উপর ভিত্তি করে? এই লাইনটাও দাগিয়ে রাখো। পোশাক নির্বাচনে লক্ষণীয় দিকগুলো কী কী? যেমন গায়ের রং, উচ্চতা, ওজন, দেহের গঠন, বয়স ও মুখের আকৃতি ইত্যাদির দিকে লক্ষ্য রেখে আমরা পোশাক নির্বাচন করি এবং পরিধান করি। তাহলে এগুলো দেখে আমরা আসলে কী ধরনের পোশাক কাদেরকে ভালো লাগবে, প্রথমে যদি এরকম চিন্তা করি যে আমি কি করি, পোশাক কিনতে গেলে আমরা প্রথমে কি দেখি, ছাপা প্রিন্ট, যে প্রিন্টের কাপড় কিনবো আমরা, তখন দেখা যায় আমরা প্রিন্টটা যখন নির্বাচন করতে যাই তখন সব প্রিন্ট কিন্তু সব ব্যক্তির জন্য প্রযোজ্য না। যেমন একজন যদি খুব মোটা ব্যক্তি থাকে বা তার খুব ওজন বেশি, সেসব ব্যক্তিদের যেমন আমরা যদি বড় বড় ফুলের কোনো জামা বা ডিজাইনের কাপড় চুজ করি তার ড্রেস বানানোর জন্য, তাকে আরও মোটা লাগবে। আর যদি আমরা ছোট ছোট প্রিন্টের কাপড় পরাই, তাহলে তার যেমন তাকে দেখতে একটু পাতলা মনে হবে, অথবা তার ব্যক্তির বিকাশটা ঘটবে, ব্যক্তিত্বটা বিকাশ ঘটবে। কেননা খাটো মোটা ব্যক্তির জন্য ছোট ছোট ছাপার পোশাক পরিধান করা উচিত। আর যদি সে ছোট, লম্বা অথবা পাতলা হয় তাহলে তাকে বড় বড় প্রিন্টের বা বড় ছাপার কাপড় আমরা ব্যবহার করাতে পারি। এখন আসো পোশাকের রং।
রং কীভাবে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটায় বা একজন ব্যক্তির সাথে রং পোশাকের রঙের কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রং কিন্তু আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ রঙের উপর ভিত্তি করে কিন্তু আমরা পোশাক নির্বাচন করি। দেখবে যে তোমরা কি সব রঙের কাপড় সবাই পরো? অনেকেই না। তোমাদের নিজস্ব কিছু পছন্দের রঙের কাপড় আছে, যে রঙগুলো তোমরা পরতে পারো। কী রঙ? লাল, নীল, হলুদ, কমলা, গোলাপি। আবার বিভিন্ন সিজনের রঙও কিন্তু আমরা বিভিন্ন রকম পরে থাকি, কারণ আমরা জানি যে কিছু রঙ কী করে আমাদেরকে, যেমন আকৃতিগতভাবে চিন্তা করে। যেমন আমি যদি শুকনা এবং পাতলা হই, তাহলে আমি একটু ডিপ কালারের কাপড় পরতে পারি, অর্থাৎ লাল, নীল, হলুদ এইসব কাপড়গুলো পরতে পারি। এবং এই কাপড়গুলো আমাকে কী করবে? আমাকে আমার ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে পারবে এবং আমাকে আকর্ষণীয় করবে। কিন্তু আমি যদি অনেক ওয়েট হই, আমি যদি অনেক ওজন বেশি থাকে আমি যদি এই রঙের কাপড়গুলো পরি, তাহলে কী হবে? আমাকে আরও মোটা লাগবে। কেননা আমাদের এই রঙগুলো কী করে? মানে দূরের জিনিসকে কাছে নিয়ে আসে, তাই না? আমরা এই রঙগুলো যে ব্যবহার করলে কি হয়, আমার অনেক দূরের জিনিসটা আমাদের সহজে চোখে পড়ে। দেখবা যে অনেক দূরে লাল রঙের সাইনবোর্ড, অনেক দূরে নীল রঙের সাইনবোর্ড, এগুলো আমাদের সহজে চোখে লাগে। এই জন্য এই কাপড়গুলো আমরা যদি শুকনা, পাতলা বা লম্বা মানুষদের পরাই, তাহলে তাকে খুব মানাবে। আর আমরা যদি ছোটোখাটো হয়, তাহলে আমরা কি করব? আমরা হালকা রঙের কাপড় পরবো, বিশেষ করে আকাশি নীল বা নীলচে বা বেগুনি, হ্যাঁ, এইরকম যদি হালকা রঙের বা আমরা যদি শীতল রং, তোমার যে রং, বিভিন্ন রকম রং সম্পর্কে তোমরা জানো, সেই রঙের যদি কাপড়গুলো পরি, তাহলে আমাদের হালকা রঙের কাপড় পোশাকে আমাদেরকে আরও আকর্ষণীয় করবে। এই রং অনুযায়ী যে কাপড়গুলো আমরা নির্বাচন করি, সেটা আবার আমাদের দেহের ত্বক, চুল ও চোখের রঙের সাথেও মিল রেখে পোশাক নির্বাচন করতে হয়। কেননা আমার গায়ের কালারের সাথেও কিন্তু পোশাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমরা সব রঙে যেমন সব কালার ফোটে না, আবার সব কালারও সব রঙের মানুষরা পরতে পারে না। পরলে ভালো লাগে না, বরঞ্চ আরও খারাপ লাগে। এই জন্য উষ্ণ রঙের, যেহেতু তাপ বিকিরণ ক্ষমতা বেশি, তাই গরমকালে আবার ঋতু অনুযায়ীও কিন্তু আমরা পোশাক পরিধান করি। কারণ আমরা যদি খুব উষ্ণ রঙের কাপড়গুলো পরিধান করি, তাহলে আমাদের গরম বেশি রাখবে, কেননা বিকিরণ করার ক্ষমতা বেশি থাকে। এই জন্যই আমরা কী করে? গরম লাগবে। আর আমরা এই কারণে আবার এই পাতলা গরনের যে ব্যক্তিগুলো আছে, বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে মোটা লাগবে এই উষ্ণ রঙের কাপড় যদি পরি। বিশেষ করে লাল, হলুদ, কমলা এইসব গাঢ় উজ্জ্বল বর্ণের রঙগুলো যদি আমরা পরি, তাহলে তাদেরকে শুকনো ব্যক্তিদেরকে পাতলা লাগবে, আর পাতলা ব্যক্তিদেরকে মোটা লাগবে, আর মোটা ব্যক্তিদেরকে আমাদের আর পাতলা লাগবে যদি অপোজিট কালার পরাই। এখন আসো আমাদের আবার কিছু রং আছে, দেখবে যে হালকা রং, বিশেষ করে নীলাভ, সবুজ, নীল, হ্যাঁ, এগুলা, আর ঠান্ডা প্রকৃতির কালার এবং ঠান্ডা ও শীতল রং, এই রঙের কাপড়গুলো আমাদেরকে গরমকালে পরলে আমাদের খুব আরাম দেয়। এখন আসলে লম্বা এবং আমরা রেখা পড়েছিলাম মনে হয় 7-6-এ। রেখার মধ্যে আছে, পরের পেজটা ঠিক উল্টাও, তোমরা পরের পেজে গেলে দেখবে আমরা কি পড়ছিলাম? লম্বা এবং আড়াআড়ি রেখা। তোমরা অনেকগুলো রেখা পড়ো, আড়াআড়ি রেখা, লম্বা রেখা, জিগজ্যাগ রেখা, হ্যাঁ, এগুলো অনেক রকমের রেখা আছে এবং প্রত্যেকটা রেখাই কিন্তু ব্যক্তির দেহ কাঠামোকে বিভিন্ন রকমের তোমার সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ আমরা যদি এরকম হয় যে আমি চেক ও স্ট্রাইপ কাপড় নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ লম্বা বা খাড়া রেখাগুলো পোশাক দেহের গঠন কাঠামোকে বাহ্যিক দৃষ্টিতে বড় করে তোলে। অন্যদিকে আড়াআড়ি রেখা পোশাকের অতিরিক্ত লম্বা ব্যক্তির দেহের কাঠামোকে বাহ্যিক দৃষ্টিতে ছোট দেখা। অর্থাৎ যারা লম্বা এবং শুকনা, তাদেরকে আমরা আড়াআড়ি ধরনের রেখা পরতে পারি, বিশেষ করে এই টাইপের রেখার কাপড় পরতে পারি। আর যারা মোটা এবং খাটো, তাদের আমরা সাধারণত এই ধরনের লম্বা চেকের কাপড় বা খাড়া চেকের কাপড় পরাতে পারি, তাতে তাদেরকে আরও সৌন্দর্য বৃদ্ধি হবে। পোশাকের আকার। এখন আসো পোশাকটা অনেক রকমের আকারের আমরা পোশাক পরিধান করি। দেখবা যে ফুল হাতা,
ফুল হাতের ড্রেস, তারপরে হাই নেক কলারের ড্রেস, হ্যাঁ, যেমন বিভিন্ন গলার ডিজাইনের পোশাক আমরা পরিধান করি। সেই সাথে আমরা কিন্তু হাতা বা এই হাতার ক্ষেত্রেও আমরা পোশাকগুলো অন্যরকম পরে থাকি। এই জন্য যারা পাতলা গড়নের ব্যক্তি তাদের জন্য ঢিলাঢালা ফুল হাতা ও ছোটো গলার পোশাক বিশেষভাবে উপযোগী। তাদেরকে আরও দেখতে ভালো লাগবে এবং তাদেরকে আরও মানে একটু মোটা লাগবে, তাকে দেখতে আরও ভালো লাগবে। আবার যারা বড় গলা ছোটো হাতার আট-শার্ট পোশাক স্থূলকায় ব্যক্তিদেরকে অপেক্ষাকৃত একটু স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী মনে হতে পারে। কাজে যারা একটু মোটা তারা সাধারণত একটু বড় গলা, একটু ছোটো হাতার, একটু ফিটিং ড্রেস পরলে তাদেরকে আর একটু সুন্দর লাগবে। এখন আসো পোশাকের পরিচ্ছন্নতা। আমি অনেক সুন্দর সুন্দর জামা পরছি, অনেক দামি জামা পরছি, কিন্তু আমার পোশাকে এখানে ময়লা লেগে আছে, ওখানে দাগ লেগে আছে, জামাটা কুঁচকে আছে। তাহলে কি আমার সৌন্দর্য বৃদ্ধি হবে? আমি যতই দামের ড্রেস পরি, তোমার সেই ড্রেসটা কারো চোখেই পড়বে না, বরঞ্চ আরও উল্টা তোমাকে বলতে পারে এরকমভাবে যে কি ড্রেস পরেছে, ময়লা হয়ে আছে, ঠিক না? যে এরকম আমরা পড়তে পারি। কাজে আমরা ওই দিকে খেয়াল রেখে পোশাকের যত্ন নিব। আরেকটা হচ্ছে সমাজের রীতিনীতি। আমি যেই পোশাকটাই পরি না কেন, তাহলে সে আমাদের সমাজে চলনসই হতে হবে, এরকম পোশাক পরিধান করতে হবে। চলনসই এই কারণে যে আমাদের সামাজিক অবকাঠামোটা কীরকম, আমরা কী ধরনের সমাজের রীতিনীতিতে চলতেছি, সেই ধরনের ব্যক্তিত্বের সেইগুলোর উপরে ব্যক্তিত্বের বিকাশ ঘটে বা ব্যক্তিত্বটা আকর্ষণীয় ওঠে। আমি যদি একটা ওয়েস্টার্ন কান্ট্রির ড্রেস পরে যদি আমি এখন আমাদের এই খিলগাঁয়ের রাস্তা দিয়ে চলাফেরা করি, তাহলে কি আমাকে মানাবে? আমাকে সবাই বলবে এটা এরকম উগ্র একটা ড্রেস পরে আমি কেন বের হচ্ছে, অথবা আমাকে আমার ব্যক্তিত্বের সৌন্দর্য তো ফুটবে না, বরঞ্চ এটা আরও খারাপ করবে। কাজেই আমরা এই যে পোশাকের পরিচ্ছদ যে আমরা পরলাম, সাজসজ্জা, অলংকার, পোশাক পরিচ্ছদের ইত্যাদির সাথে আমাদের যেমন একটা উপলক্ষ, নিজের সামর্থ্য এবং অনুষ্ঠানের ভাব দ্বারা, মানে কী অনুষ্ঠানে আমি যাচ্ছি এটার প্রতি লক্ষ্য রেখেও আমার পোশাক আমাদেরকে আত্মবিস্তৃপ্তির পাশাপাশি ব্যক্তিত্বের মানে প্রশংসিত হয়, ব্যক্তিত্ব সবার কাছে প্রশংসিত। আমি যদি একটা পারফেক্ট মানে আমাকে মানাচ্ছে, আমার দেহ কাঠামোর সাথে যায়, আমার পরিবেশের সাথে যায়, আমার সমাজের রীতিনীতির সাথে যায়, এবং যে অনুষ্ঠানে আমি গিয়েছি সেই অনুষ্ঠানের সাথে ভাবমূর্তির সাথে আমার একটা ড্রেসটা যায়, তাহলে আমার ব্যক্তিত্বটা এমনিতেই প্রকাশিত হবে এবং সুন্দর ব্যক্তিত্ব প্রকাশিত হবে। কেননা আমি যদি এখন ধরো কোনো একটা মিলাদে মিলাদে আমি গেলাম, বিয়েতে যেরকম সাজগোজ করে যায় সেরকম একটা শাড়ি পরে, তাহলে আমাকে কি সবাই বলবে না যে এরকম মিলাদটা কি আমরা একটু ধর্মীয় একটা কালচার আমাদের, তার সেখানে একটা নিজস্ব কিছু ড্রেস থাকে, সেগুলো না পরে এরকম পরলে আমাকে কি বলবে? সবাই খারাপ বলবে না? আমার ব্যক্তিত্ব কি বিকশিত হবে? মোটেও না, আর বরঞ্চ খারাপ হবে। কাজে ব্যক্তিত্বের সাথে এটি হলো পোশাকের মেন সম্পর্ক। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে আমরা ব্যক্তির সাথে পোশাকের সম্পর্কটা কি, এরকম আমার প্রত্যেকটা পয়েন্ট ধরে তখন আলোচনা করতে হবে, কিংবা তোমার ইন্ডিভিজুয়ালিও আসতে পারে। এখন আসো আমার সৃজনশীল পণ্য। তোমরা অবজেক্টিভগুলো পারবে, আমি অবজেক্টিভ নিয়ে এত আলোচনা করতে চাচ্ছি না, এমনিই পারবে। দেখো সৃজনশীল প্রশ্নটা আছে, কেয়া ও শ্রাবণীর দুই বোন, গায়ের রং ও দেহের কাঠামোতে একে অপরের বিপরীত। কেয়া হালকা পাতলা এবং শ্রাবণী শ্যামলা বর্ণের। পোশাকের ক্ষেত্রে শ্রাবণী হালকা রং ছোট পোশাক প্রাধান্য দেয়, কেননা ঢিলা কিন্তু হলুদ জাতীয় গাঢ় রঙের পোশাক পছন্দ করে। দাম নয়, পোশাকের নকশা ও আরামের বিষয়টিও কেয়া সবসময় বিবেচনা করে। ব্যক্তিত্বকে প্রথমে আমি তোমাকে দাগিয়ে দিয়েছি। সুবেশী হতে হলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া দরকার। সুবেশী হতে গেলে ভালো স্বাস্থ্য কি, আমরা পারিপাট্যের জায়গায় পড়েছিলাম না? ব্যক্তিত্ব বিকাশ করার ক্ষেত্রে বিশেষ করে তুমি 128 পেজে তুমি যাবে। সুবেশী হতে হলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া দরকার। কেন? কারণ আমি যদি ভালো স্বাস্থ্যের অধিকারী না, তাহলে আমার ব্যক্তিত্বটা ভালোভাবে প্রকাশিত হবে না। আর ভালো স্বাস্থ্য মানে ভালো ব্যক্তিত্বের অধিকারী। বিশেষ করে তুমি 128 পেজের উপরের দিকে থেকে আমি বলে দিয়েছিলাম না কিভাবে প্রকাশিত হয়। এই যে দেখো, সুস্থ দেহ
সুস্থ দেহ এখানে পড়েছিলাম না, তার আগে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, যে দেখো এখানে আছে। এবং সেই সাথে আমার কি হবে, ক্লান্তি দূর হবে, এই যে এইখান থেকে নিতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে তার প্রতি কাজের চেহারা রুগ্ন স্বাস্থ্য, এই যে এই প্যারাটার থেকে তোমার এই প্রশ্নের অ্যান্সারটা শুরু করতে হবে এবং এখান থেকে লিখতে হবে। এরপরে আসো পোশাক নির্বাচনে শ্রাবণীর বিশেষ কি করেছিল, বিশেষ ধরনের রঙের প্রাধান্য কারণ ব্যাখ্যা করো। তোমার রঙের যে বর্ণনাটা আছে, শ্রাবণী যে শ্যামলা বর্ণের, এবং শ্যামলা বর্ণের কারণে সে কী ধরনের পোশাক সে পরে, হালকা রং এবং ছোট ছোট চাপা। তুমি রঙটা কারণ ব্যাখ্যা করো। তুমি যেহেতু শ্রাবণী বর্ণের শরীরের রঙের ত্বকের বর্ণের উপরে গুরুত্ব দিয়ে সে পোশাকটা পরিধান করে। তুমি দেখো, তুমি যে রঙের বর্ণনা অর্থাৎ পোশাকের রং 129 পেজ সেটার থেকে লিখবে। আর ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক প্রথম প্যারাটা, যেটা বিশেষ করে পার্ট 2 এর প্রথমটুকু, একে অন্যের পরিপূরক এই পর্যন্ত তোমার অনুধাবন লিখবে। লিখে নিয়ে তার মাঝখানের লাইনটা বাদ দিয়ে আমরা নিজের গায়ের রং, উচ্চতা, ওজন, দেহ গঠন ইত্যাদির সাথে এই পর্যন্ত লিখবে হলো অনুধাবনে। বিশেষ করে এই যে এখান থেকে এই পর্যন্ত অনুধাবনে লিখে নিবে। এই মাঝখানে কয়েকটা লাইন যেমন আছে সেগুলো একটু বাদ দিয়ে নিবে। এরপরে আসবে হচ্ছে পোশাকের রঙের যে ব্যাখ্যাটা, এটার সাথে দিয়ে তুমি কি করবে, এটার লাস্টে এই প্রয়োগের সাথে প্রশ্নের সাথে মিলাবে, যেহেতু আমরা এই রঙটা দেখেই কি করছি, পোশাক নির্বাচন করছি। ঠিক আছে, এরপরে আসো আমরা লাস্টের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক বিবেচনায় আচ্ছা, তোমাদের এইখানে প্রশ্নটা অবশ্য অন্যটা আছে, আমি আমার পুরনো বইয়ের প্রশ্নটা আবার একটু ডিফারেন্ট। যাই হোক বন্ধুরা, আমি অন্য একটা ক্লাসে তোমাদের এই ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্ব ও পোশাক ও ব্যক্তিত্বের সাথে সম্পর্ক আমি অন্য একটা তোমাদের প্রশ্নের সাথে গুলিয়ে ফেলেছি। যাই হোক, এখানে দেখো ব্যক্তিত্ব কি, পোশাক ও ব্যক্তিত্ব দুটি একে অপরের পরিপূরক, যে প্যারাটা আমি পার্ট 2 প্রথম দিয়েছিলাম, এই যে দেখো এই প্যারাটা ধরে লিখতে হবে ব্যাখ্যা। হ্যাঁ, তারপরে আসো পোশাক নির্বাচনে কারিনার উজ্জ্বল গাঢ় রঙের পোশাক নির্বাচনের কারণ ব্যাখ্যা করো। কারিনার কি ছিল, সে রং, দেহের কাঠামো একে অপরের বিপরীত, অর্থাৎ কারিনা কৃষ্ণকায় ও কমল স্থূলকায়। হ্যাঁ, কারিনা কৃষ্ণকায় এবং পোশাকের ক্ষেত্রে কমল হালকা রং ও ছোট ছোট ছাপা প্রাধান্য দেয়। কারিনা ঢিলেঢালা কিন্তু উজ্জ্বল গাঢ় রঙের পোশাক পছন্দ করে, কেননা কারিনা ছিল কৃষ্ণকায় অর্থাৎ শুকনা পাতলা ছিল, যার জন্য সে উজ্জ্বল গাঢ় রঙের পোশাক পরিধান করত। তাহলে আমার রঙেরটাই আসবে, রঙটাই ব্যাখ্যা করতে হবে তোমাকে, রঙটা ধরেই। এরপরে আসো ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্কে বিবেচনায় কমল ও কারিনার পোশাক নির্বাচন কতটা যথার্থ হয়েছে বলে আলোচনা করো। একদম তোমার পার্ট 2 এর প্রথম থেকে ব্যক্তিত্বটার সাথে পোশাকের সম্পর্কটা কি, প্রথম লাইনটা এখান থেকে হচ্ছে অনুধাবনের প্রশ্ন, এবং প্রত্যেকটা তোমার মেন কথাগুলো ধরে পুরোটাই তোমাদের আলোচনা করতে হবে, কারণ তারা শরীরের গঠনের সাথে কাঠামো, দেহের কাঠামো, রং সব কিছু, তার মানে দেহের কাঠামোর সাথে রঙের একটা যে পরিপূরক, এই প্রত্যেকটাই দেখো পোশাকের এখানে দেহের কাঠামো, এই প্রত্যেকটা জিনিস ধরেই তোমাকে আলোচনা করতে হবে। কাজে তুমি ইয়াটা ধরলেই পারবে, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে আমরা ব্যবহারিক ক্লাসগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে এই পর্যন্তই। সামনের সপ্তাহে রবিবারে বুধবারে যে পরীক্ষাটা হবে তোমাদের এই পোশাকের পারিপাট্যের উপরেই, এই চতুর্থ অধ্যায়ের উপরেই তোমাদের পরীক্ষাটা হবে। কাজে এই চ্যাপ্টারটা তোমরা লাইন বাই লাইন সুন্দর করে পড়বে এবং সে সাথে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু ভালো করে মন দিয়ে পড়বে। আমরা সিটি অথবা MCW নেব তোমাদের পরবর্তী বুধবারে। তোমাদের তো প্রতি বুধবারে পরীক্ষা হচ্ছে। কাজে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনেছ, নিশ্চয়ই আশা করছি যে তোমরা সবাই মনোযোগী ছিলে। কাজে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।